ব্যাপারটা আমি সত্যি যে আমি ইংলিশ চ্যানেল ক্রস করেছি, কিন্তু এর পেছনে একটা হিস্ট্রি আছে। হিস্ট্রিটা আমি একটু ফ্ল্যাশব্যাকে যেতে চাই, কারণ ফ্ল্যাশব্যাকটা যখন মানে আমি নিজে পার করে এসেছি, তো ফ্ল্যাশব্যাকটা কারণ আমি নিজে জানি যে কতটা কষ্ট আমার লাইফে একটা ছিল। আমি শুনেছি জাস্ট আমার প্যারেন্টস মানে আমার মা কিংবা বাবার মুখে। বাই বার্থ আমি পোস্ট পোলিও। সেই পোস্ট পোলিও থাকার একটাই কারণ যে জাস্ট যখন 1.5 মাস যখন আমার বয়স, 1.5 কি 2 মাস এরকম বয়স, তো আমার একবার ডায়রিয়া অ্যাটাক হয় এবং জাস্ট একটা ভুল ট্রিটমেন্ট, ডাক্তারের একটা ভুল ইনজেকশন, তারপর থেকে আমার পুরো ডান দিকটা পুরো প্যারালাইসিস হয়ে যায়। তো সেই প্যারালাইসিস ব্যাপারটা খুব বাজেভাবে অ্যাটাক করে, কারণ সেই সময় আমি আমার কোনো নিঃশ্বাস তো নিচ্ছিলাম, কিন্তু ডান দিকটা যখন পড়ে যায় তখন সম্পূর্ণভাবে আমি অকেজো। প্রায় বছর 4-5 বছর অবধি আমি ঠিকভাবে নিজে মানে দাঁড়াতে পারি না। দেন ডাক্তারের পরামর্শে মানে তারপরে অনেক চিকিৎসা চলে, পার্ক সার্কাস থেকে শুরু করে হাওড়া হসপিটাল, সমস্ত জায়গায় চিকিৎসা চলে এবং সেই চিকিৎসার দরুন তারা একটাই জিনিস আমার বাবা আমাকে বলেন যে হয়তো সুইমিং এবং সাইকেল এই দুটোতে দিতে হবে। তো ছোটবেলায় আমি ক্যালিপার পরেও হাঁটতাম। ক্যালিপার মানে হচ্ছে যে আমার ডান পায়ে লোহার জুতো। খুব কষ্ট লাগতো সেই সময়টা যে হাঁটতে পারতাম না, নর্মাল বাচ্চাদের মতো দৌড়তে পারতাম না, স্কুল যেতে পারতাম না। ইভেন যখন স্কুলেও যেতাম, বাড়ির সামনে স্কুলে পড়তাম, যখন স্কুলে যেতাম একটা চুপচাপ বেঞ্চে টিফিন টাইমে বসে থাকতাম। খারাপ লাগতো কারণ আমার বন্ধুরা খেলতো, আমি চুপচাপ বসে থাকতাম, কারণ আমি ক্যালিপার পরে আমি ক্যালিপারের ভারটা নিতে পারতাম না। তো সেই ভারটাই আজকে হয়তো পরবর্তীকালে হয়তো আমার একটা সাপোর্টিভ লাইফ হিসেবে আমি দাঁড়াতে পেরেছি। কারণ ক্যালিপার জাস্ট কিছু বছর আমি পড়েছিলাম, জাস্ট 5-6 বছর পড়েছিলাম, কিন্তু তারপরে বিভিন্ন রকম ট্রিটমেন্ট, ফিজিওথেরাপি থেকে শুরু করে এভরিথিং যেটা আমার মা বাবার দ্বারা সম্ভব ছিল, তারা প্রত্যেকটাই আমাকে সাপোর্ট করেছেন দেওয়ার জন্যে। আফটার দ্যাট আমি আমাদের নিয়ারেস্ট সুইমিং পুল ডক্টর প্রেসক্রাইব করার পরে আমি সামনের সুইমিং পুল, যেটা শালকিয়া সুইমিং অ্যাসোসিয়েশন, সেখানে আমি অ্যাডমিশন নিই এবং অ্যাডমিশন নেওয়ার পরে বছরের পর বছর আমি সুইমিং করতে থাকি। তো সুইমিং যখন করি, সুইমিং এর আমাদের সেশন শুরু হয় এপ্রিল থেকে অক্টোবর অবধি, মার্চ এপ্রিল থেকে অক্টোবর অবধি। তো সেই সময় একটা জাস্ট একটা ইন্টারেস্টিং গল্প যে প্রত্যেক বছর আমি সাঁতার শিখে তো যাই, কিন্তু দুর্গাপুজোর পরে আবার সাঁতার ভুলেও যেতাম। মানে জাস্ট এটা প্রথম 2-3 বছর তো ঠিক আছে। তো এবং আমার বাবা সেই সময় বাবা প্রত্যেক দিনকে আমাকে সকালবেলা তিনি তার ডিউটি শেষ করে তিনি নিয়ে যেতেন, রাত্রিবেলা ডিউটি থেকে ফিরতেন এবং তারপরে তিনি সকালবেলা নিয়ে যেতেন। তো একটা জাস্ট ছোট ইনসিডেন্ট সেই সময়, যে একটা দিন গেছে, জাস্ট দুর্গাপুজো হবে তার 2-3 সপ্তাহ আগে, উনি আমাকে বলেছেন যে আজকে যদি আমি সাঁতার করতে না পারি তাহলে একটা রফাদফা হয়ে যাবে, বাবার সাথে আমার একটা রফাদফা হয়ে যাবে। তো আমি সেই দিনকে আমি সুইমিং করিনি মানে ভয় পেয়েছি যে না, আমি এই পার থেকে ওই পার যাবো না। তো যাই হোক, যাইনি, সুইমিং করতে পারিনি, ফিরে এসেছি। এবার বুঝতেই পেরেছি বাবা রেগে আছেন এবং অনেক দিন আগেকার কথা, অনেক দিন, প্রায় আজ থেকে 22-23 বছর আগেকার কথা। তো বাবা কি করে আমি যাই হোক, আমি নিজেকে চেঞ্জ করে আমি সেদিনকে খালি পায়ে বাড়িতে এসেছি, কারণ আমার জুতো দিয়ে আমি বাবার কাছে মার খেতে খেতে পুরো সারাটা রাস্তা বাড়িতে এসেছি, এই কারণে যে আমি সুইমিং করিনি। এবার ঠিক আছে, তা বাবা বাড়িতে এসে বললো যে কাল থেকে আমি আর সুইমিং পুলে যাব না, মানে আমাকে আর নিয়ে গেলেন। তো তার পরের দিন থেকে বাবা সুইমিং পুলে আসেনি, আজ অব্দি আমার বাবা আমার সাঁতার দেখেনি। আমি জানি না, কারণ কোনো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে উনি যাননি, এখনো অব্দি কোনো প্রোগ্রাম উনি অ্যাটেন্ড করেন না।
আমি কি সাঁতার করেছি না করেছি ওই আমি একদিনের মারেই হয়তো শিখে গেছি। তো সেইটা আমার কাছে একটা গুরু দক্ষিণা, মানে আমার বাবার কাছে। তো অবশ্যই আমার মায়ের অবদান আছে, কারণ তারপর থেকে আমার শিফট চেঞ্জ হয়ে যায়, মানে সকাল থেকে আমি বিকেলে চলে আসি। তো বিকেলে স্কুলের টাইমটাও সেখানে ছিল, তো বিকেলে চলে আসার পরে সে ঘন্টার পর ঘন্টা সেখানে জলের মধ্যে এক্সারসাইজ। কারণ প্রথমেই যখন আমাদের সুইমিং শেখাতে, মানে সুইমিং শেখানো হয়, তখন আমাদের পায়ে কিকিং করা শেখায়। তো সেই কিকিং এর জন্য আমার পায়ের স্ট্রেংথ ফিরে পাওয়ার জন্য একটা ডাক্তারের একটা থেরাপি চলে, কিন্তু সেখান থেকে কোনো রকম ভাবেই কোনো রকম মানে ঠিক হয়নি, কারণ এখনো আমি যখন সাঁতার কাটি তখন আমার ডান পা বন্ধ থাকে। তো এবার তো জাস্ট 2 মাস পরে আমার ট্রায়াল হলো, আমি ট্রায়ালে খুব ভালোভাবে রেজাল্ট করলাম, কিন্তু বাবা সাঁতার দেখতে যায়নি। তো বাবা ওই দিনকে স্থির করে নিয়েছে যে আমি আর কোনোদিনও সাঁতার দেখতে যাবো না। তো আজ অব্দিও বাবা খালি ওই ফোনে দেখে কি যখন নিউজে থাকে তখনই দেখে, কিন্তু বাবা কোনোদিনও এখনো সাঁতার দেখেনি। দেন 2004 সাল, 2003, যখন 2003 সাল, তখন আমি জানতে পারি যে আমাদের প্যারা অলিম্পিক বলে একটি প্রতিযোগিতা হয়, এবং সেই প্রতিযোগিতায় আমি প্রতিনিধিত্ব করতে পারি। তার সাথে সাথে আমি এবেল বডিদের সাথেও আমি সুইমিং কম্পিটিশন করতাম, এবং তখন আমি স্টেট অব্দিও খেলেছি। ফাইনালি আমি সিলেক্টেডও হই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে, কিন্তু আমার প্যারা অলিম্পিকের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ চলে আসে, কিন্তু আমি যেতে পারিনি। দেন 2004 সালে আমি ফার্স্ট প্যারা অলিম্পিক চ্যাম্পিয়ন, মানে ফার্স্ট প্যারা সুইমিং ন্যাশনালে আমি পার্টিসিপেট করি। আর আজকে 2024 2 অক্টোবর আমি সেলিব্রেট করব যে আমার 20 বছর লাইফ, মানে সুইমিং লাইফ জার্নি। সেই 20 বছরের সুইমিং লাইফ জার্নিতে, মানে 20 বছর সুইমিং লাইফ জার্নিতে আমি টোটাল আমার এখন পদক তালিকা হচ্ছে 51টা গোল্ড, 38টা সিলভার, 19টা ব্রোঞ্জ, তার সাথে 5টা ইন্ডিভিজুয়াল ন্যাশনাল রেকর্ড। সুইমিংটাকে মানে আমি সুইমিংটাকে হয়তো দূর থেকে, মানে সুইমিং এ আমি সামনে যেতে না চাইলেও, জলের সামনে যেতে না চাইলেও, কিন্তু আমি জানি না সকালবেলা উঠে কেন একটা মানে মাথায় চলে আসে যে আমাকে জলে নামতেই হবে। ইভেন আজকেও আমি প্র্যাকটিস করেই এসেছি, তাই জন্য আমার হয়তো একটু আসতে লেটও হয়েছে। তো 2008 সাল হরিয়ানায় যখন ন্যাশনাল করে বাড়ি ফিরছি, বাড়ি ফিরে তারপরে আমার এক্সাম ছিল, ফাইনাল এক্সাম। দেন তখন জানতে পারি যে আমি দিল্লি কমনওয়েলথ গেমসের জন্য আমি ইন্ডিয়া টিমে রিপ্রেজেন্ট করব। তো ঘরে সবাই শুনলো এবং বললো যে না, এখন এক্সামের সময় ইন্ডিয়া ক্যাম্পে যাওয়াটা খুবই বাজে হবে, কিন্তু তবুও আমি জোর করে চলে যাই। চলে যাওয়ার পরে সেখান থেকে ক্যাম্প, মানে ফার্স্ট ক্যাম্প করি জানুয়ারি মাসে। দেন তারপরে জার্মানি যাই, জার্মানিতে গিয়ে আমার জার্মান চ্যাম্পিয়নশিপ হয় 2009 ওয়ার্ল্ড গেমসে আমি সিলভার মেডেল পাই, যেখানে ব্যাঙ্গালোরে যেটি হয়। তো সেইখান থেকে আমার ইন্টারন্যাশনাল পথ চলাটা শুরু, কারণ যখন যখন মেডেল পড়ছি এবং ইন্ডিয়ার যখন ফ্ল্যাগটা উঠছে, তখন ওই মোমেন্ট ধরে রাখার নয়, কারণ ওই মোমেন্টে এমনই একটা মোমেন্ট যে মনে হয় বারবার ওই নিজের লাইফে ওই মোমেন্টটাকে ফিরিয়ে আনার জন্য। দেন 2010 যখন আমি দিল্লি কমনওয়েলথ গেমসে যাই, আই ওয়াজ দি ফার্স্ট, মানে আমি ইয়াংগেস্ট সুইমার ছিলাম সেই সময় ওয়েস্ট বেঙ্গল থেকে, যে আমি কমনওয়েলথ গেমস খেলতে যাই। দেন কমনওয়েলথ গেমস খেলে এসে আবার দুদিন পরে আবার ব্যাঙ্গালোরে ক্যাম্পে যেতে হয়, এবং ব্যাঙ্গালোরে ক্যাম্পের পরে আমাকে এশিয়ান গেমসে নিয়ে যাওয়া হয়। আমি চায়না এশিয়ান গেমস করতে যাই। সেখান থেকে আমি লন্ডন প্যারা অলিম্পিকে সিলেক্টেড হই, এবং লন্ডন প্যারা অলিম্পিক আমি করতে যেতে পারিনি সামহাও, যে সেই সময় আমাদের পিসিআই, মানে প্যারা অলিম্পিক কমিটি অফ ইন্ডিয়া ওয়াজ সাসপেন্ডেড ফর সাম ফিউ ডেজ, বাট ওই সময়টা হচ্ছে আমার সব থেকে একটা টার্নিং পয়েন্ট, কারণ সবার লাইফে অলিম্পিক খেলা এবং প্যারা অলিম্পিক খেলা সত্যি একটা মানে খুব বড় অপরচুনিটি, অ্যান্ড আই মিসড ইট। বাট এটা হচ্ছে একটা ফেডারেশন, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারও কিছু একটা প্রবলেম ছিল সেই সময়। তো সেই সময়
আমাদের ফেডারেশন সাসপেন্ডেড ছিল। দেন 2 বছর জল থেকে দূরে সরেছিলাম যে না আর খেলবো না, কারণ আই মিস দ্য অপরচুনিটি। তো কিন্তু জল থেকে হয়তো জলের সাথে আমার একটা রিলেশন ছিল, সেই রিলেশনটাই হয়তো আমাকে আর কোনো রকম ভাবে দমিয়ে রাখতে পারিনি। বাট আমি আবার ফিরি ওপেন ওয়াটার সুইমিং এর মাধ্যমে। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল, যখন দেখি যে বুলাদি ইংলিশ চ্যানেল পার করেছে, মাসুদুদ্দা ইংলিশ চ্যানেল পার করেছে, মাসুদুদ্দার দুটো পা নেই, বাট মাসুদুদ্দা ওয়াজ মাই ইন্সপিরেশন পার্সন। মাসুদুদ্দার সাথেও আমি 2009 একটা এক্সপিডিশন চ্যালেঞ্জে গেছিলাম। সেইখানে মাসুদুদ্দার সাথে অনেক রকম ভাবে কথা হয় যে তিনি কিভাবে পার করেছেন, কিরকম ভাবে সেটা প্রতিকূলতা ছিল, কিরকম ভাবে যেতে হয়েছিল, সব রকম ভাবেই উনি বলেছেন। বাট সেই কথা শুনে, তার কথা শুনে আমি ভেবেছিলাম যে না, একবার ইংলিশ চ্যানেলে যাওয়াটা আমারও দরকার। দেন 2014 সাল নিজেকে প্রিপারেশন নিতে শুরু করলাম ওপেন ওয়াটারে। প্রথমবার বোম্বেতে গেলাম, বোম্বে আরবিএন সিতে। সেখানে 5 কিলোমিটারের একটা প্রতিযোগিতা ছিল, সেখানে পার্টিসিপেট করলাম। 2015-এ পোরবন্দর গেলাম, পোরবন্দর থেকে পার্টিসিপেট করা শুরু করলাম ওপেন ওয়াটারে। স্টেপ বাই স্টেপ, ব্যাক টু ব্যাক আমি ওপেন ওয়াটার এবং নর্মাল ভাবে প্যারা অলিম্পিক দুটোতেই আমি রিপ্রেজেন্ট করি। তো 2017 সালে জাস্ট আমরা একটা টিম বানালাম। আমরা 4জন প্রতিবন্ধী সাঁতারু মিলে আমরা একটা টিম বানিয়ে আমরা 2018 সালে প্রথমবার ইংলিশ চ্যানেল পার করার জন্য একটা সিদ্ধান্ত নিলাম। বাট সময়টা খুব টাফ ছিল, কারণ যেই সময় আমি নেমেছি ইংলিশ চ্যানেল পার করার জন্য, কারণ সেই সময় আমি আমার পকেটে প্রায় 4,500-5,000 টাকা নিয়ে নেমেছিলাম, কিন্তু আমি বলে দিয়েছিলাম যে হ্যাঁ আমি পার করতে যাব এবং আমি করেই ফিরব। তো মোটিভেশনটা খুব বড় ইম্পর্টেন্ট। প্র্যাকটিস তো আছেই, কারণ 6 মাস, সেই সময় আমি 2017 সাল নভেম্বর মাসে আমি 6 মাস পুনেতে ছিলাম ইংলিশ চ্যানেল ক্রস করার সময়। যার কাছে ট্রেনিং নিয়েছি মিস্টার রোহন মোরে, হি ইজ অলসো ইয়াংগেস্ট চ্যানেল সুইমার এবং সে ন্যাশনাল অ্যাওয়ার্ডি অলসো। তো সেই সময় তার কাছ থেকে ট্রেনিং নেওয়া, তার কাছ থেকে সমস্ত রকম ইন্সপিরেশন, সে কিভাবে চ্যানেল পার করেছে এবং তার হেল্প নেওয়া, সে কিভাবে আমাদেরকে হেল্প করছে, তার প্র্যাকটিস সমস্ত কিছু। তো আমরা 4জন বন্ধু মিলে যখন 1st মে আমরা লন্ডন যাই, লন্ডন গিয়ে প্রায় 1-1.5 মাসের আমরা ট্রেনিং নেওয়ার পরে নিজেদেরকে স্থির করি যে কিভাবে ইংলিশ চ্যানেল পার করতে হবে। কারণ ইংলিশ চ্যানেলের জল এতটাই ঠান্ডা যে প্রথম 3 থেকে 4 দিন আমার লেগে গেছিল মানে পায়ের টো থেকে হাঁটু অব্দি জলে নামতে। কারণ যখন হাত দিচ্ছি তখন হাত জমে যাচ্ছে, যখন মাথা ঢোকাচ্ছি ফ্রিজিং হয়ে যাচ্ছে। ইভেন ওরকম জলে আমি কোনোদিনও সাঁতার কাটিনি। ইভেন এখানেও যখন এত ঠান্ডা পড়ে আমি ওরকম জলে কোনোদিনও নামিনি। সেখানকার জলের টেম্পারেচারটাই এরকম এবং জল এতটাই লবণাক্ত, মানে এতটাই সল্টি যে সেখানে নামা যাচ্ছে না। আবার নামতে গেলেও 10-15 মিনিটের মধ্যে আমাকে আবার চলে আসতে হচ্ছে। কিন্তু আমি দৃঢ় প্রতিজ্ঞা রাখি যে না, আমি যখন এসছি এত দূরে, টাকা খরচা করে নিজের পকেট থেকে সমস্ত কিছু যখন এসছি, ঘর ছাড়া ছিলাম দীর্ঘ 7 মাস ধরে, তো আমি ভেবেই নিয়েছিলাম যে না, আমাকে করে বাড়ি ফিরতে হবে। দেন যখন 22nd of জুন জানতে পারি যে আমাদের গত পরশুদিন মানে 24শে জুন আমাদের সুইমিং শুরু হবে, তো মোটামুটি আমরা মেন্টালি একটা সেট আপ নিই এবং মানে জাস্ট যেদিনকে কম্পিটিশন মানে যেদিনকে নামবো তার একদিন আগে রেস্ট নিতে হয়, ফুললি রেস্ট। কারণ ওখানে বলেই দেওয়া হয়েছে, মানে ওখানকার নর্মস এবং ইন্ডেমনিটি বন্ডে বলেই দেওয়া হয়েছে যেদিনকে সুইমিং তার আগের দিন বন্ধ রাখতে সুইমিং, কারণ কিছু হয়ে যেতে পারে। দেন 24th of জুন রাত তখন 3:30, তখন আমরা সবাই মিলে প্রিপারেশন নেই, ঘুম থেকে উঠি এবং আমরা বেরোই। ট্যাক্সি ক্যাব বুক করে আমরা মেরিনায় যাই, মেরিনা থেকে বোটে করে যেখান থেকে স্টার্টিং পয়েন্ট সেখানে যাই। এবং তখন আমাদের বন্ধুদের মধ্যে আবার ডিসকাস হচ্ছে যে কে আগে নামবে। তো আনফরচুনেটলি আমার নাম্বারটা চলে আসে যে আমাকে নামতে হবে। তো যখন ভাবি যে আমাকে মানে যখন আমি ভাবছিলাম যে আমাকে যখন নামতে হবে, তখন
মধ্যে কথা একটা মেন্টালি প্রিপারেশন ছিল না সেই সময়, হট করে গায়ে জ্বর চলে এলো ভয়েতে, মানে কাঁপুনি দিতে শুরু করলো, কিন্তু ঠিক আছে যখন করতে হবে, যখন গেছি এত দূর তখন তো করেই ছাড়বো। তো বন্ধুদের হেল্প ছিল, মানে বন্ধুদের হেল্প, ইভেন আমার সাথে আরো দুজন ইন্ডিয়ান্স ছিল, জাস্ট তারা দুদিন আগে ইংলিশ চ্যানেল পার করেছে এবং তারা সেই দিনকে আবার আমাদের বোটে এসছে, দে আর ফ্রম সাউথ ইন্ডিয়া। সো আমাকে অ্যান্টি জেলিফিশের একটা ক্রিম লাগানো হলো, দেন পুরো ফুল বডি আমাকে ওয়ার্ম করা হলো। ওয়ার্ম করার পরে আমি সামান্য একটা ফিড নিলাম, সামান্য ফিড মিনস কি আমি একটা হট চকলেট খেলাম উইথ হট ওয়াটার, দেন বডিটাকে ওয়ার্ম রাখার চেষ্টা করলাম। এবং ইন বিটুইন সুইমিং কোনো মেডিসিন নেওয়া যাবে না, কারণ ওদের নর্মসে সবকিছু লেখা থাকে, কারণ ইন কেস যদি আমার জলে কিছু হয়ে যায়, কারণ আমি ইন্ডেমনিটি বন্ডে সাইন করে নামছি, কারণ ইন কেস যদি আমার জলে কিছু হয়ে যায় তো রেসপন্সিবল আমাদের নিজের লাইফের। তো প্রথমে সকাল 7:30টায় শুরু করলাম, কন্টিনিউ সুইমিং হচ্ছে হচ্ছে হচ্ছে, যখন 12:30, মানে জাস্ট 10:30 থেকে 12:30, সেদিনকে পুরো ক্লিন ওয়েদার, সানি ওয়েদার ছিল, এবং যখন সূর্যের রোদটা যখন নিচে পড়ছে, মানে জল ভেদ করে যখন নিচে যাচ্ছে, তখন আমি মিডল অফ দ্য ওশেন। আর মিডল অফ দ্য ওশেনের জল আরো বেশি ঠান্ডা, কারণ ইংলিশ চ্যানেলের যে রুটটা আছে এটা ওয়ার্ল্ডের সব থেকে বিজিয়েস্ট রুট ফর দি শিপিং। তো যখন প্রায় 180 সেকেন্ডের মধ্যে একটা বড় বড় কন্টেনার জাহাজ যাচ্ছে, একটা রুট দিয়ে যাচ্ছে এবং আরেকটা রুট দিয়ে ফিরছে, এবং বড় বড় যখন কন্টেনার জাহাজ যাচ্ছে তার নিচের যে ব্লেডের যে জল, নিচের জল উপরে উঠে আসছে, মানে আরো ঠান্ডা জল নিচ থেকে উপরে উঠে আসছে। তো ওটা সব থেকে বেশি ভয়ানক জায়গা ছিল, এবং তখন দেখতে পাচ্ছি যে বড় বড় নিচে মাছ ঘোরাঘুরি করছে, উপরে আসছে না কিন্তু, বাট ইট ওয়াজ নাইস। দেন কোনো রকম ভাবে শিপিং লেন 2 ঘন্টা লাগলো ক্রস হতে, কারণ শিপিং লেনে দাঁড়িয়ে যেতে হয়, এবং যখনই দাঁড়াতে হয় তখনই আবার 2 কিলোমিটার পেছনে চলে আসতে হয়, কারণ ওখানকার জলের কারেন্টই এরকম যে 5 মিনিট দাঁড়ালে 15 মিনিট ব্যাক চলে আসতে হয়। তো ওরকম করেই সুইমিং করলাম। শিপিং লেন ক্রস করার পরে যখন ফ্রান্স দেখা যাচ্ছে যে ফ্রান্স চলে এসছে, তো সেই সময় শুরু হলো জেলিফিশ। এইবার জেলিফিশ থেকে কে বাঁচাবে? তো মানে প্রত্যেকটা স্ট্রোকে জেলিফিশ উঠে আসছে, হাতে লাগছে, পায়ে লাগছে। ইংলিশ চ্যানেল 2018-এ আমার ফার্স্ট এক্সপেরিয়েন্স ছিল, তো এই সময় আমি অতটাকে বেশি জানতাম না যে কিভাবে আমাকে নিজেকে প্রোটেক্ট করতে হবে জেলিফিশ থেকে। বাট কোনো রকম ভাবে, মানে যখন পাইলট ক্যাপ্টেন বলেছে যে চুপচাপ মুখ বন্ধ করে সুইমিং করে যাবে, জেলিফিশ স্টিং করবে, ইচিং হবে, বাট ওইদিকে কনসেন্ট্রেট না করে নিজের সুইমিং এ কনসেন্ট্রেট করো। তো লাস্ট আওয়ার কোনো রকম ভাবে সুইমিং মানে করতে পারছি না, শোল্ডার খুব পেন করছে, কারণ ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আমার ডান পায়ে পোলিও, আমি এখনো অব্দি যখন জলে সুইমিং করি তখন আমার ডান পা স্টিল বন্ধ থাকে। তো সেই বন্ধ থাকার কারণে আমার পুরো বডিটাকে আমার দুটো হাতের জোরে নিয়ে যেতে হয়। তো লাস্ট 2.5 আওয়ার্স খালি ভাবছি যে কিভাবে ফ্রান্সে গিয়ে নিজের দেশের পতাকাটা তুলবো, জাস্ট ওটা ইমাজিন করছি এবং কন্টিনিউয়াসলি সুইমিং করছি। দেন খিদেও পেয়েছে, এবার বলতেও পারছি না যে কি খাবো না খাবো, কারণ সেই সময় খিদে পেলেও অ্যাকচুয়ালি খালি মানে দাঁড়াতে গেলেই পাইলট বলছে যে কিপ সুইমিং এরকম বলছে, কারণ সেই সময় দাঁড়ানোর কোনো একটা মানে স্টেপ ছিল না, কোনো জায়গায় দাঁড়াতে পারবো না, যদি দাঁড়াই আবার 15 মিনিটস ব্যাকে সুইমিং করতে হবে, কারণ ওখানে 1 মিনিট মানে আমার ওখানে প্রায় 7-8 মিনিটের আমার একটা প্রবলেম হয়ে যাবে। দেন আমি সুইমিং কন্টিনিউ করি, কারণ আমি ভাবি যে হয়তো মানে শেষ করে হয়তো আবার বোটে ফিরে নিশ্চয়ই তো খাবার তো থাকবে। দেন কোন রকম ভাবে সুইমিং কমপ্লিট করছি, কিন্তু হতে চাইছে না। যখন আর লাস্ট 500 মিটার্স, তখন জেলিফিশের বাঞ্চ জেলিফিশ, মানে প্রায় এই একটা যদি একটা মানে সার্কেল থাকে, একটা সার্কেলে প্রায় 30-40 খানার মতো এরকম বেবি জেলিফিশ, প্রত্যেকটা জেলিফিশ সামনে আসছে এবং স্টিং করছে। তখন আমি আমার পাইলটকে বললাম যে এরকম ভাবে সুইমিং করা যায় না, আমি আর করতে পারছি না। তখন পাইলট বললো যে ঠিক আছে, 2 মিনিট আমি দাঁড়ালাম। তো পাইলট একটা ছোট বোট,
ছোট বোট জাস্ট আমার সামনে নিয়ে এলো, বললো যে ছোট বোটের সামনে রেখে সুইমিং করতে, কারণ বড় বোট অনেকটা পেছনে, কারণ বড় বোট পারে যাবে না। জাস্ট 500 মিটার ছোট বোটটা কি করছে, জেলিফিশ গুলোকে সরিয়ে দিচ্ছে এবং আমি এই ছোট বোটের সামনে তাকিয়ে তাকিয়ে আমি সুইমিং করছি। দেন আরেকটু যখন এগোলাম তখন লাস্ট 100 মিটার, তখন ভাবলাম যে না এবার হয়ে গেছে, এবার পারে উঠতে হবে। তো তখন ছোট বোটটাও দাঁড়িয়ে গেল, ইভেন আস্তে ধীরে করে সুইমিং কমপ্লিট করে পারে উঠলাম। যখন পারে উঠলাম, বাট ওই মোমেন্টটা হচ্ছে সব থেকে ভালো মোমেন্ট, কারণ চারিদিক থেকে ওখানকার ফ্রান্সের লোকেরা সবাই ছুটে এসছে আমাকে ফেলিসিয়েট করার জন্যে। ওখানে একজন আছেন যিনিও চ্যানেল সুইমার, তিনি প্যাট্রিস বলে নাম, তিনি এখনো অবধি আমার সাথে ফেসবুকে কানেক্টেড। তো তিনি আসেন আমাকে কংগ্রাচুলেট করতে এবং তিনি মেমেন্টো দেন ওখানে থেকে, কারণ উইদাউট পাসপোর্ট উইদাউট ভিসাতে ফ্রান্সে গেছি মানে একটা আলাদা একটা অ্যাচিভমেন্ট আমার কাছে। দেন পাসপোর্ট, হ্যাঁ উইদাউট পাসপোর্ট মানে কি, মানে পাসপোর্টটা ছিল হচ্ছে বোটে, আর ফ্রান্সের ভিসা তো ছিলই না, কারণ আমার ইংল্যান্ডের ভিসা ছিল। তো উইদাউট ভিসাতে গেছি ফ্রান্সের মাটিতে। দেন ওরা কংগ্রাচুলেশনস করতে আসে, কিন্তু পাইলট বলেছিল মিনিট 5 তার থেকে বেশি দাঁড়ানোর কোনো ওখানে টার্মস নেই। তো মিনিট 5 বেশি হয়ে গেছিল, কারণ আমি পেবলস নিচ্ছিলাম বিচ থেকে এবং বিচটা একটু ঘুরে দেখছিলাম, প্র্যাকটিসের সাথে কথা বললাম। দেন ওরা আমাকে আবার গাইড করলো যে তুমি আবার কাম ব্যাক করো। তো ডেফিনেটলি আমি তাকে আবার কথাও দিয়েছিলাম যে ঠিক আছে আমি ফিরবো আবার সুইমিং করতে। দেন যখন আমার বোটে যিনি পাইলট ছিলেন ছোট বোটে, তো তিনি সঙ্গে সঙ্গে আমার ফ্ল্যাগটা দিলেন, ইন্ডিয়ার ফ্ল্যাগটা দিলেন, সেই ইন্ডিয়ার ফ্ল্যাগ নিয়ে ছবি তুললাম। ইভেন প্যাট্রিস ছিল সাথে। তো সব থেকে ভালো লেগেছে যে আমি বিদেশের মাটিতে গিয়ে নিজের ভারতের পতাকা তুলেছিলাম। যাই হোক, আবার বোটে ফিরি সঙ্গে সঙ্গে, প্রায় 10-15 মিনিট পরে বোটে চলে আসি। বোটে এসে বাড়ি ফিরে মানে আমার রুমে আসি। রুমে এসে তখন চারিদিক থেকে ফোন কল, সেখান থেকে মিডিয়া শুরু হয়ে যায়। দেন 2nd অফ জুলাই আমি ইন্ডিয়ায় ফিরি, এবং ফিরেই আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি, কারণ আমার মনে হয়েছে আমি আবার বেরোই। তো আবার সেই বন্ধুদের সাথে কানেক্টেড হলাম এবং টিম বানালাম। টিম বানিয়ে কোন চ্যানেল করব, আবার কোচের সাথে কন্ট্যাক্ট করলাম যিনি পুনেতে থাকেন। তো তিনি বললেন যে রিমো সব থেকে বেটার হয় তুমি ক্যাটলিনা করতে যাও। বাট ক্যাটলিনা চ্যানেল কোনোদিনও নাম শুনিনি, কোথায় সেটাও জানি না, বাট ওটা 7 ওশেনের মধ্যে। তো আমি জিজ্ঞাসা করলাম কোথায়, বলছে এটা লস অ্যাঞ্জেলেস ইউএসএ। এবং এই সুইমিংটা একটু ডিফিকাল্টিস, কারণ এই সুইমিং শুরু হয় রাত 11টায়, কারণ এটা প্যাসিফিক ওশেনের উপরে এবং এখানে শার্ক থাকে। তো যখন শুনলাম শার্ক থাকে তখন মানে হাফ মরাল আমার ওখানেই ডাউন হয়ে গেল, যে রাত 11টায় সুইমিং শুরু করবো আবার শার্ক তার মাঝখানে। বলছে হ্যাঁ ওইটাই একটা প্রবলেম, যে রাত 11টায় এই কারণেই শুরু হয়, তখন হয়তো ওরা একটু ইনভিজিবল হয়ে পড়ে, তো ওরা হয়তো একটু ডাউনে যায়। তো তোমার সুইমিংটা ওরা হয়তো বুঝতে পারবে না, তুমি যখন 3-4 বাজবে সকালবেলা তখন তুমি হয়তো হাফ ওয়ে ক্রস হয়ে যাবে। তো প্রিপারেশন নেই, আবার পুনেতে যাই, ট্রেনিং করি। দেন 2019-এর অগাস্ট মাসে যখন আমি প্রায় ফার্স্ট অফ যখন আমি আমেরিকায় পৌঁছাই, তখন ওইখানকার যে জল, মানে ক্যাটলিনা প্যাসিফিক ওশেনের যে জলটা খুব সুন্দর, কিন্তু যেখানে বিচে সুইমিং করছি জাস্ট পা রাখছি সেখানেই দেখছি স্টিংরে, মানে পা দিয়েছি স্টিংরে গুলো চলে যাচ্ছে, বেবি স্টিংরে, বুঝতে পারছি না। আর এত সিরিজ ছিল যে ভয় লাগছিল যে মানে সামুদ্রিক যে মানে গাছপালা সেখানে যাতে পা না ফেসে যায়। বাট নিজের প্র্যাকটিসটা কন্টিনিউ রেখেছি। একদিনকে সবাই মিলে প্র্যাকটিস করছিলাম, করতে করতে জাস্ট আমরা 3-4 জন মিলে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, মানে এমন একটা ওয়েভস আসে এদিক ওদিক ছিটকে যায়। আমি দেখতে পাই যখন আমি সুইমিং করে সামনের দিকে স্ট্রোক নিচ্ছি, জাস্ট 500 মিটার দূর ডলফিন ঘুরছে, আর ডলফিনটা এমন ভাবে ঘুরছে আমার মনে হচ্ছে শার্ক, কারণ মাথায় অলরেডি বসে গেছে যে
এখানকার জলে শার্ক আছে। তো আমরা চেঁচামেচি শুরু করে দিয়েছি, কে কোথায় আছে সবাইকে খোঁজ দৌড়ে দৌড়ে আবার পালিয়ে চলেও এসেছি। ইভেন জাস্ট 2 weeks কমপ্লিট করেছি সুইমিং প্র্যাকটিস। দেন 13th of August বলা হচ্ছে যে তোমার 15th of August সুইমিং হবে। তো আমি তো খুব আনন্দে ছিলাম, কারণ 15th August আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, আর ওই দিনকে মানে আমেরিকায় ভারতের পতাকা তোলাটা আলাদাই একটা টেস্ট। দেন 14th of August বিকেলে বেরোলাম। বিকেলে যখন বেরি তখন এখানে 15th of August অলরেডি স্টার্টেড। তো রাত তখন বাজে 10:30 11টা। দেন যখন লস অ্যাঞ্জেলেস হারবার থেকে আমাদের ক্যাটলিনা আইল্যান্ডে নিয়ে যাওয়া হয়, প্রায় 36 কিলোমিটার দূরে, 36 কিলোমিটার মানে আইল্যান্ড থেকে সুইমিং করে ফিরতে হবে হারবারের দিকে। তো সেইখানকার জল মানে মোটামুটি একটা স্টেবল, সেখানকার জল 21-22 ডিগ্রি টেম্পারেচার। বাট রাত যখন 11টায় নামছি তখন বোট হচ্ছে প্রায় 20 থেকে 25 মিটার দূরে, আর আমার সামনে ছোট একটা কায়াক, এই জাস্ট বোটের মতো একটা কায়াক চলছে। দেন আমি জিজ্ঞাসা করছি যে কায়াকটি, যে সিঙ্গেল পার্সন কায়াকটি চালাচ্ছিল মিস জুলি, তোকে বলছিলাম, জিজ্ঞাসা করলাম যে বোট কেন এত দূরে? বলছে কোনো হার্মফুল যদি কোনো ক্রিয়েচার্স আসে তো বোটে যাবে, কারণ বোটে আলোটা জ্বলছে, তোমার কাছে আসবে না। তো ওইখানেও আমি মোটামুটি অলরেডি আমার সাসপেন্স হয়ে গেছে। ইভেন সুইমিং করছি, বাট রাতে সুইমিং করাটা একটা খুব ভালো লাগছে যে যখন সুইমিং করছি বাবলস গুলো জ্বলছে, চারিদিকে জ্বলছে। উনি যখন মানে ওনার যখন কায়াক যাচ্ছে, কায়াকে যখন বাবলস গুলো মুখের মধ্যে এসে লাগে, খালি আমি কায়াককে বারবার ধাক্কা লাগাচ্ছি, বাট কায়াক বলছে যে দূরে গিয়ে সুইমিং করবে। কিন্তু আমার এতটাই মানে ভয় পাচ্ছিলাম, জাস্ট এক্সপিরিয়েন্স করছিলাম প্রথম যে কেমন হয়। কিন্তু কায়াক বারবার বলছিল, ডিরেকশন দিচ্ছিল যে আমার সামনে না, একটু দূর থেকে সুইমিং করো। ঠিক আছে। তো কন্টিনিউয়াসলি যখন 3টে 3:30 বাজে, আস্তে আস্তে আলো ফোটা শুরু করছে ওইখানে, তো দেখতে পাচ্ছি যে অলরেডি আমি হাফওয়ে ক্রস করছি এবং ডলফিন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এবং আমি যখন সুইমিং করছি মানে আমার জাস্ট 100 মিটার সার্কেল এরকম ঘুরছে ডলফিন। তো আমি খালি জাস্ট কায়াককে জিজ্ঞাসা করলাম কি, তো কায়াক বললো ইট ইজ এ গুড সাইন, যে এখন আর কোনো রিস্কি তুমি পার্টে নেই, তো তুমি এখন গুড সাইনে আছো, কারণ ডলফিন যেখানে থাকে সেখানে শার্ক ঘোরাঘুরি করে না। দেন তখন তো আমি আরো স্ট্রেংথ পেলাম এবং আমি আরো স্ট্রং সুইমিং করা শুরু করলাম, কারণ অলরেডি 3-4 ঘন্টা সুইমিং করেছি, কিন্তু আমাকে আরো 7-8 ঘন্টা কন্টিনিউ সুইমিং করতে হবে। তো আমি সুইমিং কমপ্লিট করলাম ক্যাটলিনা চ্যানেলে প্রায় তখন সকাল 10:30, প্রায় 11-12 ঘন্টা কমপ্লিট করে যখন পারে উঠছি, মানে পার থেকে জল থেকে হেঁটে আমি পারে যাওয়ার মতো আমার সেরকম একটা শক্তি ছিল না, কারণ অবভিয়াসলি যে আমি সারা রাত ধরে কমপ্লিট করে যাচ্ছি, সাঁতার কাটছি উইদাউট ফিড হ্যান্ড, মানে ক্যাটলিনা চ্যানেল আমি উইদাউট ফিডে সুইমিং করেছি, খালি জল খেয়েছি, কারণ কায়াকের কাছে কোনো ফিড ছিল না, যা ফিড ছিল বোটে ছিল, এবং বোট ছিল প্রায় 25-30 মিটার দূরে। তো যখন ফিরেছি, মানে যখন হারবারে যখন উঠলাম, তখন ইন্ডিয়ার ফ্ল্যাগ তুলেছি, তখন ইন্ডিয়া তখন ইভিনিং। দেন সঙ্গে সঙ্গে ভিডিও কল করা হলো যে হ্যাঁ আমি কমপ্লিট করেছি, এবং আই ওয়াজ দি ফার্স্ট প্যারা সুইমার যে আমি ক্যাটলিনা চ্যানেল খুবই কম সময়ে কমপ্লিট করেছি, অ্যান্ড ইট ওয়াজ রিকগনাইজড। It was recognized by the World Open Water Swimming. So আবার বাড়ি ফিরে so তখন আর থেমে থাকিনি, তখন মনেই করেছিলাম যে না, এবার কন্টিনিউ সুইমিং করতে হবে, এবং কিভাবে নিজের মানে একজন প্যারা সুইমার হিসেবে কিভাবে নিজের দূরত্বটাকে আরো আগে নিয়ে যেতে হয় সেটা আমি দৃঢ় সম্পন্ন ছিলাম একদম সেই সময়। দেন বাড়িতে আসি এবং নর্থ চ্যানেল, তখন আমার মাথায় এলো, মানে মাথায় একটা ভূত চেপে গেল যে আমি নর্থ চ্যানেল পার করব। জানি না নর্থ চ্যানেলের বিষয়ে কিচ্ছু জানি না, কিচ্ছু মনে করিনি, জাস্ট মাথায় এসছে নর্থ চ্যানেল করবো, তো নর্থ চ্যানেল করতে যাবো, কারণ নর্থ চ্যানেল হচ্ছে ইংল্যান্ডের থেকেও ওপরে, জল আরো বেশি ঠান্ডা, হয়তো ঠান্ডার কারণে সেখানে কোনো ওয়াটার ক্রিয়েচার্স থাকে না, বাট এরকম এই জাস্ট টেবিলের মতো একটা করে জেলিফিশ দেখেছি, এবং বিভিন্ন কালারে, যখন দেখছি তখন খুব ভালো লাগছে। বাট
নর্থ চ্যানেলে যেদিনকে প্রথম গেছি সেদিনকে দেখতে পেলাম যে খুব লো টাইড, মানে এতটাই লো টাইড যে হেঁটে 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 বিচ থেকে প্রায় সমুদ্রের অনেকটা নিচে নেমে গেছি। আবার তার পরের দিনকে যখন গেছি তখন দেখছি অনেকটা উপরে জল। এবার ঠিক আছে, একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল যে কিভাবে যেতে হবে জলের মধ্যে। তো নিজের সুইমিং স্টার্ট করলাম উইথ রেনি সিজন, মানে সম্পূর্ণভাবে ওখানে বর্ষার। আমি নর্থ চ্যানেলে গেছিলাম সেপ্টেম্বর মাসে 2022। বাট আমার নর্থ চ্যানেল বুকিং ছিল 2020-তে, বাট ওই সময় প্যান্ডামিক চলছিল, কোভিড ছিল, তো 2 বছর ডিলে হয় আমার নর্থ চ্যানেলের জন্য। তো 2022-এ আমি নিজেকে ঠিক করি, নিজের মোটিভেট করি যে 2022-এ আমাদের নর্থ চ্যানেল পার করতে হবে। দেন এখানে প্রিপারেশন নিই। শীতকালে আমি গঙ্গায় প্র্যাকটিস করি, শীতকালে আমি আমাদের নিয়ারেস্ট সুইমিং পুল শালকিয়া সুইমিং এ প্র্যাকটিস করি, এবং আমি বালি গ্রামাঞ্চল, মানে বালিতেও আমার সুইমিং পুল আছে, সেইখানেও আমি মানে প্রায় দুবেলা করে সেখানে প্র্যাকটিস করতাম। সকালবেলা গঙ্গায় যেতাম, বাট বিকেল বেলাটা গঙ্গায় যাওয়া আনসেফ, তো বিকেল বেলায় গঙ্গায় যেতাম না, বিকেল বেলায় পুলে সুইমিং করতাম। তো যখন কন্টিনিউ প্র্যাকটিস করছি তখন এবং আমার একটা জলের ওয়াটার টেম্পারেচার বলে একটা মানে একটা আইডিয়া চলে এসেছিল যে হ্যাঁ ওখানকার জলের টেম্পারেচার কিরকম হতে পারে। কিন্তু যখন মাঝ সমুদ্রে যখন সুইমিং মানে নর্থ চ্যানেলের দিকে যেদিনকে আমি অগ্রসর হলাম সেদিনকে খুব ভয় লেগে গেছিল। ভয় এই কারণে লেগেছিল কারণ সেদিনকে খুব উইন্ডি ছিল ওয়েদার, অ্যান্ড ওয়াটার ওয়াজ সো চপি, মানে জল স্থির ছিল না, জল প্রায় উপরে তুলছে, একতলা উপরে তুলছে আবার নিচে নামাচ্ছে, কারণ নর্থ সি এর জল খুব সাংঘাতিক। তো সুইমিং শুরু হয় প্রায় ভোর 3:45 এরকম, হ্যাঁ 3:30 3:45 সময় সুইমিং শুরু হয়। সুইমিং শেষও হয় প্রায় রাত 8:30 নাগাদ, কারণ কন্টিনিউ প্রায় 12 থেকে 14 ঘন্টা কন্টিনিউ সুইমিং করেছি। আজকেই আমার কোচের সাথে, যিনি আমার ফার্স্ট কোচ, তার সাথে এই নর্থ চ্যানেলের বিষয়ে কথা হচ্ছিল সকালে যখন আমি প্র্যাকটিসে ছিলাম। দেন যেদিনকে পার করি, যেদিনকে নর্থ চ্যানেল ক্রস করি, শুরু করলাম সাঁতার, কন্টিনিউ সুইমিং করছি করছি করছি। যখন মাঝখানে মাঝ সমুদ্রে যখন যাচ্ছি তখন ছোট ছোট জেলিফিশ আস্তে আস্তে বড় হতে শুরু করছে, এবং এমন একটা সময় এমনই একটা জেলিফিশ সামনে চলে এসেছে যে সত্যি করে ভয় লেগে গেছে। বাট খুব কালারিং জেলিফিশ ছিল, বাট আমার কাছে সেই সময় ক্যামেরা সাধন ছিল না, নয়তো আমি সেই মোমেন্টটাকে আমি ক্যাপচার করে রাখতাম। দেন যখন দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে যখন সন্ধে, তখনও দেখছি স্কটল্যান্ডে ঢুকতে পারি, মানে স্কটল্যান্ডের পোর্ট প্যাট্রিক তখনও দেখছি প্রায় 3-4.5 কিলোমিটারের একটা ডিস্টেন্সে আছে। তখন আমার পাইলট আমাকে বললো এবার তোমাকে মানে ইন্ডিকেটর পড়তে হবে এবং কোমরে রেডিয়াম বাঁধতে হবে। তো আবার আমি জলে, ওই ঠান্ডা জলে কাঁপছি, কোনো রকমে কাঁপতে কাঁপতে আমি ইন্ডিকেটর, নিজের হাতে ইন্ডিকেটর পড়ছি, কারণ ওনারা নেবেও পড়াবেন না আমাকে, এবং আমাকে নিজেকে পড়তে হবে। দেন ক্যাপে ইন্ডিকেটর মানে গগলসে ইন্ডিকেটর লাগালাম, ওনারা বোটের চারিদিকে ইন্ডিকেটর লাগালো, কারণ স্কটল্যান্ডের যেই জায়গায় আমার ফিনিশিং পয়েন্ট সেই জায়গায় কোনো বিচ ছিল না, মানে কোনো স্যান্ড বিচ নেই, ওটা রক বিচ মানে রক আইল্যান্ড ছিল। ইভেন চারিদিক অন্ধকার, চারিদিক আস্তে আস্তে ডার্ক হয়ে আসছে, জলের তলায় অন্ধকার। বাঁ দিকে মানে আমার ডান দিকে ব্রিদিং, ডান দিকে বোট দেখতে পাচ্ছি, বাট বাঁ দিকে পুরো ডার্ক, সামনে ডার্ক, মানে আমি যাবো কোথায়, খালি বোট খালি বলছে সোজা যেতে। ইন্ডিকেটর লাগিয়ে আবার সুইমিং শুরু করলাম, যে সেই সময় একটা ফিড নিয়েছিলাম। দেন সুইমিং স্টার্ট করি, সুইমিং স্টার্ট করার পরে যখন ফিনিশ করি প্রায় বোট আমাকে ছেড়ে দেয় 5 মানে বোট ছেড়ে মানে বোট দাঁড়িয়ে পড়ে, বোট বলে যে তোমাকে এবার 1.5 কিলোমিটার একা সুইমিং করতে হবে। আমি বলছি যে আমি কিভাবে সুইমিং করব, কারণ আমি বুঝতে পারছি না, আমার ভিজিবিলিটি কমে গেছে, রাত্রিবেলায় ডার্ক ছিল। বোট বলে যে আমরা যেতে পারবো না, কারণ যখন তখন রক আইল্যান্ড, কারণ আমরা বেশি সামনে যেতে পারবো না, পাথরে ধাক্কা লেগতে পারে, এবং পাথরে ধাক্কা লেগে বোটের ওটা প্রবলেম হবে। তো আমাকে ওই 1.5 কিলোমিটার মানে 1.5 কিলোমিটার আমি একা সুইমিং করি, এবং যখন আমি ফিনিশ করছি তখন আমি বুঝতে পারছি যে জলের একটা মানে ঝাপটা আমাকে পাড়ের দিকে ফেলছে, এবং পাড়ে এত জোর আওয়াজ হচ্ছে, সেখানে কোনো বিচ নেই, সেখানে খালি গিয়ে পাথরে লাগছে। তো
ওখান থেকে মানে ক্যাপ্টেন প্রথমেই বলে দিয়েছিল যখন শেষ হবে তখন কিন্তু তুমি তোমার রিস্কে সুইমিং করবে, কারণ যদি তোমার ওখানে কিছু হয় আমরা তোমাকে তুলেও আনতে পারবো না, আমাদের কাছে সেই সাধন নেই, প্লাস তুমি যে সুইমিং করে আসবে তুমি আসতেও পারবে না, কারণ তুমি এমন একটা জায়গায় ফেসে যাবে সেখানে তোমাকে ফেরানো সম্ভব না। তো আমি মোটামুটি ভয়ে ভয়ে আস্তে আস্তে সুইমিং করছি, যখন সুইমিং করছি নিচে হাত দিচ্ছি যে কিছু আছে কিনা, কিংবা পা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মাঝে দেখছিলাম কিছু নেই। যখন টাচ হলো যে হ্যাঁ মানে এখানে একটা পাথর আছে, তখন আমি এরকম করে সিগন্যাল করলাম যে হ্যাঁ আমার সুইমিং কমপ্লিট, আমি এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু পার এখনো 50 মিটারের মতো পার বাকি, কিন্তু আমি যেতে পারছি না। দেন ওরাও হুইসেল বাজালো, এবং হুইসেল বাজালে আমি সঙ্গে সঙ্গে আবার 1.5 কিলোমিটার আবার ব্যাক করলাম বোটে। তো সেই সময় রাতে মানে রাতে শুরু করে আবার রাতে ফিনিশ করাটা ইট ওয়াজ ডিফিকাল্ট ছিল। দেন বাড়িতে আসি, বাড়িতে এসে মানে আবার সেরকম ভাবেই সম্বর্ধনা, চারিদিক থেকে ফোন কল, কারণ অলরেডি আমার 7 ওশনের মধ্যে 3টে ওশন কমপ্লিট হয়ে গেছে। সো বাড়িতে আসি, বাড়িতে এসে প্ল্যানিং করি যে নেক্সট যে মুভমেন্টটা আমার হবে সেটা কিরকম ভাবে কি করলে একটা ভালো মুভমেন্ট আমি করতে পারবো। তো নিজে নিজেই প্ল্যানিং করি যে ইংলিশ চ্যানেল এবার আমি 2 ওয়ে করবো। 2 ওয়ে মানে হচ্ছে ইংল্যান্ড থেকে ফ্রান্স, ফ্রান্স থেকে ইংল্যান্ড, এরকম একটা খুব বাজে একটা সিদ্ধান্ত নেই, বাট সিদ্ধান্তটা বাজে ছিল কিন্তু এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল, কারণ আমি সাকসেসফুল ছিলাম আমার এই সিদ্ধান্তে। তো 2023 সাল 2022-এ যখন কমপ্লিট করি, সঙ্গে সঙ্গে পাইলটের সাথে কথা বললাম থ্রু ইমেল যে নেক্সট ইয়ার আমি আসছি এবং আমি এসে আমি ইংলিশ চ্যানেল এবার 2 ওয়ে কমপ্লিট করবো। সিঙ্গেল ওয়ে ইন্ডিয়াতে সবাই করেছে মানে যারা যারা চ্যানেল সিনেমা তারা সবাই করেছে, বাট 2 ওয়ে এখনো অব্দি ইন্ডিয়াতে কেউ করেনি। তো এটা ছিল আমার একটা চ্যালেঞ্জ। দেন ইমেল করি, ইমেলের রেসপন্স আসে যে তুমি প্যারা সুইমার, তুমি কি করে কমপ্লিট করবে। আমি বললাম যে এর আগে আমি এই চ্যানেলগুলো করেছি। তো ওরা বললো ঠিক আছে তুমি আসো, তোমার প্র্যাকটিস দেখবো, তুমি এখানে কিভাবে প্র্যাকটিস করছো না করছো আমি দেখবো, দেন আমি তোমাকে 2 ওয়ের জন্য আমি পারমিশন দেবো। বাট আমি ব্লাইন্ডলি আমি চলেও গেছিলাম 2 ওয়ের জন্য। দেন ওখানে প্র্যাকটিস করেছি, মানে মনের জোরটাও খুব ছিল, এবং প্র্যাকটিস তো অবভিয়াসলি প্রত্যেকদিন এখন প্র্যাকটিস করি, মনের জোর ছিল। সেই মনের জোরে কন্টিনিউয়াসলি ওখানে 6 ঘন্টা সুইমিং করেছি। যেদিনকে আমার পাইলট প্রেজেন্ট ছিল উনি পারে বসেছিলেন, আমি কন্টিনিউ 6 ঘন্টা এরকম রাউন্ড করে সুইমিং করেছি। প্রায় 2 ঘন্টা অন্তর অন্তর আমি ফিড নিতে এসেছিলাম। তো ইংলিশ চ্যানেল যেদিনকে পার করবো মানে 2 ওয়ে যেদিনকে সিদ্ধান্ত হলো যে হ্যাঁ আজকের দিন আমি 2 ওয়ে করবো, সেদিনকে ওয়েদার এতটাই খারাপ ছিল যে 31 ঘন্টার মধ্যে আমি 29 ঘন্টা আমি খারাপ ওয়েদারের মধ্যে সুইমিং করেছি। কারণ যখন নামছি মানে যখন রেডি হয়ে রাত 3:30-র সময় যখন নামছি, তখন বোট লিটারেলি এরকম করে মুভমেন্ট করছে, মানে বোট যদি মুভমেন্ট করে তাহলে আমি জলে কোথায় চলে যাবো আমি জানি না। তো আমি রেডি জলে নামার জন্য, কিন্তু পাইলট বললো রিমো তুমি তোমার রিস্কে নামছো। আমি বললাম তাহলে কি করণীয়। তো উনি বললেন তাহলে 1.5 ঘন্টা তুমি অপেক্ষা করো, 1.5 ঘন্টা পরে ওয়েদার একটু স্টেবল হবে, দেন তুমি নেবো। তো আবার সেরকম বোট আবার পাড়ে চলে এলো, মেরিনাতে চলে এলো। দেন 1.5 ঘন্টা র্যাম্পে আমি শুয়েছিলাম, যে র্যাম্পের উপর দিয়ে হাঁটা চলা হয়, মানে মাটিতেই শুয়েছিলাম, কনসেন্ট্রেট করছিলাম, ঘুম তো আসেনি। দেন আবার 1.5 ঘন্টা পরে পাইলট নিজেই বললো যে ঠিক আছে চলো এবার একটু স্টেবল হয়েছে। যখন সমুদ্রে মানে সমুদ্রে মেন সমুদ্রে যাচ্ছি তখন হাওয়া কন্টিনিউ চলছে, কিন্তু যখন মেরিনায় আসছি যেখানে বোট মানে ডাঙর করা থাকে, বোটগুলো যেখানে পার্কিং করা থাকে, সেইখানে কোনো ওয়েদার, সেখানে কোনো হাওয়া নেই, কমপ্লিটলি মানে সেখানে গরম লাগছে। কিন্তু যখন মেন সমুদ্রে যাচ্ছি তখন মানে কাঁপুনি দিয়ে ঠান্ডা শুরু হয়ে যাচ্ছে, কিন্তু নামতে হবে, যখন চলে গেছি। তো মানে সুইমিং শুরু করলাম রাত 3:30-কে। তো যখন সুইমিং করছি কিন্তু পারও দেখতে পাচ্ছি না আর মাঝ সমুদ্রও আসছে না। অলরেডি 8 ঘন্টা সুইমিং করেছি, পেছন ঘুরে একবার তাকিয়ে দেখি যে ইংল্যান্ডের হাফওয়েও আসেনি। তো মাঝে মাঝে ইমাজিন করছিলাম যে গতবারে যখন ইংলিশ চ্যানেল করলাম তখন 12 ঘন্টা কমপ্লিট করেছি, বাট এইবারে কেন হচ্ছে না। তো
প্র্যাকটিসও ঠিকঠাক করেছি, কিন্তু কমপ্লিট করতে পারছি না। ভালো লাগছে না যে কমপ্লিট করতে হবে, 2 ওয়ে করবো না সিঙ্গেল ওয়ে করবো, মাথার মধ্যে এরকম মানে ঘোরপাক ঘোরপাক খাচ্ছে। দেন প্রায় 16 ঘন্টা লাগলো যখন আমি ফ্রান্সে পৌঁছাচ্ছি, মানে 15 ঘন্টার পরে আমি ফ্ল্যাট ওয়ে মানে একটা ফ্ল্যাট ওয়াটার পেয়েছি, এবং হাই মানে লো টাইড থেকে হাই টাইডে যাচ্ছে জলটা। তো হাই টাইড যখন যাচ্ছে তখন জল পুশ করছে ফ্রান্সের দিকে আমাকে। তো আমি মোটামুটি 1 ঘন্টার মধ্যে খুব তাড়াতাড়ি ফ্রান্সে পৌঁছাই। বাট পৌঁছে আমি যখন ওদেরকে মানে সিগন্যাল দিলাম যে আমি ফ্রান্সে উঠেছি, ল্যান্ড করেছি, ইভেন আমাকে আবার নামতে হবে, তো ওরা 2 মিনিটের রেস্ট দেয়নি, উইদিন 30 সেকেন্ড আমাকে আবার ব্যাক করতে হয়েছে, মানে জলে নামতে হয়েছে। দেন 16 ঘন্টা লাগলো আমার ফার্স্ট ওয়ে কমপ্লিট করতে। বাট যখন আমি আবার জলে নামি তখন ওই 1 ঘন্টার মতো আমি ফ্ল্যাট ওয়াটার পেয়েছি। দেন আবার সেরকম মানে মাঝ সমুদ্রে গিয়ে আবার সেই হাওয়া, সেই জলের কাঁপুনি শুরু। তো তখন আমি আমার পাইলটকে বললাম আমি কি থেমে যাব? তখন বলছে যে ইটস আপ টু ইউ, তুমি সিঙ্গেল ওয়ের জন্য পয়সা দিতে আসোনি, তুমি 2 ওয়ের জন্য পয়সা দিতে এসেছো। আমি তোমার কাছ থেকে 2 ওয়ের পয়সা নিচ্ছি, এবং আমি অলরেডি তোমাকে চার্জ করে ফেলেছি, কারণ আমি তোমাকে মেল পাঠিয়েছি, সবকিছু পাঠিয়েছি, তুমি আমাকে পার্ট বাই পার্ট টাকাও পাঠিয়েছো। তো তোমার ব্যাপার, তুমি সিঙ্গেল ওয়ে করো, তোমার সিঙ্গেল ওয়ে রিকগনাইজ থাকবে। তুমি 2 ওয়ে করো, তো তুমি ইউ বিকেম দি ফার্স্ট প্যারা সুইমার। তো সুইমিং করছি আর ইমাজিন করছি যে গিভ আপ করে দেই, গিভ আপ করে দেই। বাট কোনো একটা জায়গায় মনে হচ্ছিল যে আমি বাড়িতে গিয়ে কি জবাব দেবো। বাড়িতে গিয়ে সবাইকে যাদেরকে বলে এসছি আমি 2 ওয়ে করতে যাচ্ছি, তো আমি বাড়িতে গিয়েও সম্মুখীন হতে হয় মিডিয়া থেকে শুরু করে ফ্রেন্ড সার্কেল, আমি যার কাছে ট্রেনিং নিয়েছি তার কাছ থেকে। দেন চোখ বন্ধ করে খালি মানে খালি সুইমিং করেছি, ফিড নিয়েছি পার্ট বাই পার্ট করে, যেরকম ভাবে আমি খালি ক্যাপ্টেনকে একটাই কথা বললাম যে আপনি একটা কাজ করুন, যদি কোনো সার্টেন অফ অ্যামাউন্ট মানে কোনো সার্টেন অফ জায়গায় যদি আপনি দেখেন যে আমার মাথা ঘোরাচ্ছে কিংবা আমার স্ট্রোক বন্ধ হয়ে গেছে, আপনি আমাকে তুলে দেবেন। তো কারণ ব্যাপারটা হচ্ছে যে যেদিনকে ইংলিশ চ্যানেল করতে নামি তার মানে তার 2 দিন আগে আমি জানতে পারি দ্য ব্রিটিশ ফায়ারম্যান উনি মারা গেছেন, মানে মেন সমুদ্রে উনি ডুবে গেছেন। তো সেটার একটা ইনসিডেন্ট, বাট ওটা বলবো পরে। তো ওটাও মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, যদি মাঝে যদি আমার মাথা ঘুরে যায়, কারণ কন্টিনিউয়াসলি 31 ঘন্টা ইজ নট আ চোখ, অলরেডি 16 ঘন্টা কভার হয়েছে। তো সুইমিং করছি, ঠান্ডা তো লাগছে, ঠান্ডাটাকে কিভাবে মেকআপ করবো, কারণ যেহেতু আমার ডান পা চলে না, আমার ডান পা থেকে ঠান্ডা ওটা শুরু হয়। তো কোন রকম ভাবে আমি আমার ক্যাপ্টেনকে বললাম যে আপনি আমাকে একটা কাজ করুন, আমি হানি নিয়ে এসেছি, হানির সাথে আমি ব্ল্যাক পেপার নিয়ে এসেছি, দেন এই দুটো আমি গুলে মিক্সিং করে নিয়ে এসেছি, আপনি আমাকে এইটা দিন। তো আমি মোটামুটি প্রায় 15 to 25 ml এর মতো আমি হানি এবং ব্ল্যাক পেপার খেলাম। খাওয়ার পরে ঠান্ডাটাকে তো আর আটকানো যায় না। দেন আমি বললাম যে আপনি আমাকে গরম জল দিন। পরে তো গরম জল দিল, মোটামুটি ভাবে কোনো রকম ভাবে একটু স্টেবল হলো ঘন্টা 2-3 জন্য। বাট সারা রাত সুইমিং করাটা মানে একটা রাত সুইমিং করে এসেছি, আবার আরেকটা রাত সুইমিং করতে যাচ্ছি। বাট যারা আমার পার্টনার ছিলেন তারা ওপর থেকে অনেক মোটিভেট করেছেন যে রিমো হাফ ওয়ে হয়ে গেছে, এইখানে গিভ আপ করাটা খুব বাজে হবে, তো এইখানে গিভ আপ করাটা তোমার পক্ষে হয় না, কারণ তোমার সুইমিং লাইফ অলরেডি অনেকটা লং, বাট তুমি এই জায়গায় গিভ আপ করলে কিন্তু তোমার প্রবলেম। তো আমিও আরো মোটিভেট পেলাম তাদের জন্য, কারণ তারাও মোটিভেট করছে না, কারণ ফ্যামিলির থেকে দূর, ঘর থেকে দূর, নিজের একটা সার্কেল থাকে, সেই সার্কেল থেকে দূরে আমি এত দূর এসে এতদিন ধরে ট্রেনিং করে এতগুলো টাকা খরচা করে যে আমি গিয়েছি, সেই জিনিসটা যদি সাকসেস না হয়, সেখানেও একটা ইমাজিন করছিলাম। মানে যখন সুইমিং করতে করতে অনেক মাথায় অনেক রকম চিন্তা আসে। দেন জাস্ট রিসেন্টলি সেই সময় আমি আমার দিদাকে হারাই, মানে দিদা মারা যায় ওই সময়, তারপরে সুইমিং এ গেছিলাম। তো যখন প্রায় তখন 7টা 7:30, যখন মানে ওখানে একটু ভোরটা দেরি করে হয়, কারণ ওটা যেহেতু নর্থের দিকে, তো যেহেতু রাতও দেরি করে হয় ভোরও দেরি করে হয়, তখন দেখছি আস্তে আস্তে আলো ফুটছে, এবং আস্তে আস্তে আলো ফোটার সাথে দেখতে পাচ্ছি যে না,
পার তো চলে এসেছে, বাট পার যখন চলে এসেছে তখন নিজেকে আর ঠিক রাখতে পারিনি যে না, মানে রাতটা যখন কাটিয়ে দিয়েছি কোনো রকম ভাবে ওই অন্ধকার জলে, চারিদিক যখন অন্ধকার, তো আর 3-4 ঘন্টার খালি সুইমিং বাকি ছিল। তো অলরেডি তখন 25 ঘন্টা আমি অলরেডি সুইমিং করে ফেলেছি, মানে 16 ঘন্টার পরে আরো 10-11 ঘন্টা কন্টিনিউ সুইমিং করেছি। দেন যখন প্রায় 9টা 9:30 তখন আবার ওখানে ওয়েদার কন্ডিশন খারাপ শুরু হলো, এবং আমার ডিরেকশনটা ছিল পুরোটাই উল্টো দিকে, মানে ডোভার থেকে আমার স্টার্টিং শুরু হয়েছিল, বাট আমি চলে যাচ্ছিলাম ক্যালিফের দিকে। ক্যালিফ ইট ওয়াজ ভেরি ফার। তো কারণ আমার আর হাতে স্ট্রেংথ ছিল না, আমি কোনো রকম ফলস সুইমিং করছি, মনের জোরে সুইমিং করছি, এবং যতটা পারছি নিজেকে পুশ করার চেষ্টা করছি। দেন ক্যালিফের দিকেই, ক্যালিফেও ফিনিশ করিনি, ডোভার বোটের পাশে ফিনিশ করেছি, এবং যেখানে ফিনিশ করেছি সেটাও ছিল রক আইল্যান্ড। তো তখন আমার পাইলট বললো যে ঠিক আছে তুমি দাঁড়াও। লাস্ট হাফ অ্যান আওয়ার পাইলটের যিনি আরেকজন সাপোর্টিভ ছিলেন, উনি নামলেন জলে আমার সাথে। উনি আমাকে বললেন যে আমি তোমার থেকে 10 মিটার ডিস্টেন্সে সুইমিং করব, ইভেন তুমি আমাকে টাচ করবে না। তুমি যদি আমায় টাচ করো তাহলে তোমার পুরো সুইমিং ডিকিউ হয়ে যাবে। না তুমি বোট টাচ করবে, না তুমি আমায় টাচ করবে, আমি তোমার সাথে জাস্ট সুইমিং করব। তো উনি আমাকে মানে পেস দিচ্ছিলেন, পেস দিতে দিতে উনি আমাকে সুইমিং করালেন। যখন আমি শেষ করলাম তখন প্রায় 31 ঘন্টা 23 মিনিট, এবং প্রায় তখন সকাল 10:30 বাজে। তো চোখ মানে যখন আমি ক্যাপ পরি আমার এইখানে পুরো একটা দাগ চলে আসে, চোখের চশমার দাগ চলে আসে, চারিদিকে দাগ ফাগ চলে আসে। তো বোটে কোনো রকম ভাবে আমাকে রিকভার করে আনা হয়। যখন রিকভার করে বোটে তোলা হয়, দেন আমি পুরো আমার ব্ল্যাক আউট হয়ে গেছি। প্রায় 10-15 মিনিট আমি ব্ল্যাক আউট ছিল, মানে স্ট্রেংথ খালি ওই 31 ঘন্টা 23 মিনিট অবধি আমার স্ট্রেংথটা ছিল, এবং যখন বোটে উঠি তখন পুরো ব্ল্যাক আউট। তো ওরা বলে যে এটা নর্মাল, কারণ এটা নর্মাল এই কারণেই যে এরকম সব সুইমারদের সাথে হয় যে কন্টিনিউয়াসলি সুইমিং করার পর একটা ব্ল্যাক আউট চলে আসে। 10 মিনিটের মতো ছিল, দেন আবার আমি উঠে দাঁড়াই। ওনারা কোনো জল ফল কোনো সাপোর্ট কিছু করেননি, আমি নিজে নিজেই উঠে দাঁড়াই। দেন আমি ফিড নেই, ফিড নেওয়ার পরে ওনারা আবার বোটে নিয়ে গিয়ে আমাকে পাড়ে দাঁড় করায়, পাড়ে দাঁড় করিয়ে ওনারা ফেলিসিয়েটেড করে। দেন আবার আমি একটা সাকসেসফুল ইংলিশ চ্যানেল, যেটা আমি 2 এর জন্য ক্রস করেছি, যেটা অবভিয়াসলি যে সেটা এখন লিমকা বুক অ্যান্ড ইন্ডিয়ান বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এখন, যেটা এখন রিকগনাইজড হয়ে গেছে। তো তারপরে তো আবার একটা প্ল্যানিং শুরু হয়। এবার প্ল্যানিংটা হয় যে নতুন কিছু করার, নতুন কোনো রুট করার। তো আমি চেষ্টা করি যে আমাদের একটা ওয়েবসাইট আছে, যেমন অলিম্পিকের ওয়েবসাইট থাকে, প্যারা অলিম্পিকের ওয়েবসাইট থাকে, তেমনি ওয়ার্ল্ড ওপেন ওয়াটারের ওয়েবসাইট আছে। ওয়েবসাইটে আমি দেখি, আমি নতুন নতুন রুট দেখতে থাকি যে কোনটা নতুন রুট এবং কোনখানে গেলে হয়তো আমার সুইমিংটা ভালো করে রিকগনিশন হবে। দেন আমি 2023-এর ইংলিশ চ্যানেলে পড়েই প্ল্যানিং করতে থাকি যে সাউথ আফ্রিকা যাব। সো প্ল্যানিং করি সাউথ আফ্রিকা যাওয়ার, কিন্তু সাউথ আফ্রিকার একটা ইমাজিন আছে, সামনে সাউথ আফ্রিকার একটা স্টোরি আছে যে সাউথ আফ্রিকায় যে 7-8টা আমি মানে যে 7-8টা আমি প্ল্যানিং করব মানে করছিলাম, সেই 7-8টা আমার মনে হচ্ছিল যে ডিস্টেন্স খুব ছোট, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, বাট না। ব্যাপারটা ছিল যে বুকিং হয়ে গেছে, পাইলটের সাথে কথা হয়ে গেছে, ভিসা পেয়ে গেছি, সবকিছুই ইট ওয়াজ মাই ওন কস্ট। তো আমি প্ল্যানিং করতে থাকি এবং সুইমিং ট্রেনিংও নিতে থাকি, মানে যেরকম করে আমি এর আগেরগুলো ট্রেনিং নিয়েছি। খালি একটা জিনিস আমি দেখতে ভুলে গেছিলাম সেই সময় গুগলে, যে সেখানকার জলের টেম্পারেচার। তো এটা আমার কাছ থেকে খুব বড় মিস্টেক হয়ে যায়। তো আমি খুব আনন্দের সাথে আমি সাউথ আফ্রিকার কেপটাউনে যাই। ছোটবেলা থেকে কেপটাউনে যাওয়ার খুব শখ ছিল। তো কেপটাউনে গেছি, কেপটাউনে গিয়ে কেপটাউনের ওয়েদার হচ্ছে 30-32 ডিগ্রি। আমি নিজেকে মনে করছিল আমি তো সেই দেশে গেছি, এখানে করে নেবো, কোনো ব্যাপার না। ঠিক আছে, এয়ারপোর্ট থেকে বাই ক্যাবে গেলাম রুমে, গ্লোবার যেখানে ছিলাম, গ্লোবারকে। তো
কিন্তু এটা মাথায় ছিল না যে আমি ইন্ডিয়ান ওশানে করছি না সাউথ আটলান্টিকে করছি। আমি ভেবেছিলাম যে ইন্ডিয়ান ওশানে করছি, বাট কারণ ইন্ডিয়ান ওশানের টেম্পারেচার হচ্ছে 13-14 ডিগ্রি, আর সাউথ আটলান্টিকের জলের টেম্পারেচার হচ্ছে 7-8 ডিগ্রি। তো যেদিনকে নেমেছি সেদিনকে মানে খালি এই পায়ের এই টোটুকু নেমে আমি পালিয়ে চলে এসেছি, কারণ আমি বলেছি আমি আর সুইমিং করবো না, আমি পালিয়ে যাচ্ছি, কারণ এই জলে সুইমিং করা যায় না। মানে ইংলিশ চ্যানেলের জল ঠিক আছে 5 মিনিট দাঁড়িয়ে থাকা যায়, বাট এই জলটা হচ্ছে মানে সুই ফোটাচ্ছে, এরকম প্রত্যেকটা স্টেপে আমাদের সুই ফোটাচ্ছে। আমি নামতে পারছি না, মানে ঘামছি মাথা থেকে পায়ের টোয়ের ওপর অব্দি আমি ঘামছি, কিন্তু পায়ের টোয়ের নিচে মানে ফ্রিজিং ওয়াটার, কারণ গ্লেশিয়ার সামনে, মানে সাউথ পোল সামনে, সাউথ পোলের পুরো জলের টেম্পারেচার সেখানে এফেক্টেড। ইন্ডিয়ান ওশান বেশি দূর ছিল না, 17-18 কিলোমিটার মধ্যে ইন্ডিয়ান ওশান ছিল। ইন্ডিয়ান ওশান খুব একটা বেশি দূরে ছিল না, বাট এতটাই সেইখানে জলের ঠান্ডা টেম্পারেচার ছিল, মানে আমি যেদিনকে আমার সুইমিং তার আগের দিন অব্দি আমি খালি জল এতটা নেমেছি, আমি পুরো নামতে পারিনি এবং আমি প্র্যাকটিস অব্দি করতে পারিনি, কারণ সেখানকার জল এতটাই ঠান্ডা। আর লাস্ট যেদিনকে ট্রেনিং করছি সেদিনকে জাস্ট ট্রেনিং থেকে উঠে চেঞ্জ করছি নিচে এসে, তো যেইখানে ট্রেনিং করছি সেইখানেই দেখছি যে ব্লু ওয়েলস ফিন দিয়ে নাড়াচাড়া করছে, মানে জাস্ট 5 মিনিট আগে আমি সেই জায়গা থেকে উঠে এসেছি। তো এটারও আমার একটা ফেসবুকে ভিডিও আছে। তো খালি ফিনস, মানে যখন ফিনসটা দেখছি আর ব্লু ওয়েলসের যখন একটা ফিনস যদি আমার মানে আমাদের যদি কোথাও কোনো পায়ে লাগে কি হাতে লাগে, তো সেই জায়গাটা পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো ওইটা হচ্ছে সব থেকে একটা ভয়ঙ্কর, কারণ সেই জায়গায় ব্লু ওয়েলস, সিল, জেলিফিশ, গালি শার্কের আয়তনটা এরকম বড় নয়, গালি শার্ক, তো এই সমস্ত কিছু ওই জায়গায় ছিল। বাট ইন্ডিয়ান ওশানে হোয়াইট শার্ক ছিল, বাট আমি ভেবেছিলাম ইন্ডিয়ান ওশানে সুইমিং হবে, বাট ওটা ইন্ডিয়ান ওশান না, ওটা হচ্ছে সাউথ আটলান্টিক। আর যেই খান থেকে আমার সাঁতারটা শুরু হবে সেটা হচ্ছে রবিন আইল্যান্ড। রবিন আইল্যান্ড হচ্ছে ওয়ান অফ দ্য ফেমাস প্লেস, যেখানে নেলসন ম্যান্ডেলাকে মানে 21 বছর ওখানে কারাদণ্ড থাকতে হয়েছিল, নেলসন ম্যান্ডেলা যেখানে ছিলেন। তো সেই জায়গা থেকে আমার সুইমিং শুরু হয়, কিন্তু সুইমিং করার আগে আমি কোনোভাবে প্রিপেয়ার ছিলাম না, কারণ আমি প্র্যাকটিস করতে পারি না সেই জায়গায় গিয়ে। মোটামুটি যখন জলে নামি, তো জলে নামার সাথে সাথে কোনো রকম ভাবে হাইপোথার্মিয়াটা আমার অ্যাটাক হয়নি প্রথম সুইমিং এ। ওখানে আমি দুটো সুইমিং করছিলাম, একটা পরে কার 2 দিন পরে ছিল একটা যেটা আমি ক্রস করতে সাকসেসফুল হয়েছি, সেটা হচ্ছে রবিন আইল্যান্ড গ্লোবার। যখন নামলাম তখন মনে হলো যে ঠিক আছে, হয়ে যাবে, কন্টিনিউ হয়ে যাবে, কোনো রকম ভাবে সুইমিং করছি। যখন মাঝখানে দেখছি যে কোনো রকম ভাবে কমপ্লিট করতে পারছি না, মানে খুব ঠান্ডা জল, বডি টেম্পারেচার সত্যি ডাউন হয়ে এসছে, তো পাইলট একটাই বলছিল যে তুমি সুইমিং করো, তোমার যদি কিছু হয় আমি তুলে নেবো। কারণ এখানে ছোট বোট, এখানে কোনো বড় বোট ছিল না, ছোট বোট, পাশে রেস্কিউ বোট ছিল, সেই রেস্কিউ বোটও আমাদের সাথে যাচ্ছে, আমিও সুইমিং করছি। তো কোনো রকম ভাবে কোনো কিছু প্রবলেম হয়নি। প্রায় 9 থেকে 10 কিলোমিটারের ডিস্টেন্স আই কাভার্ড আপ অনলি 2.5 কি 3 আওয়ার্স এর মধ্যে আমি কভার করেছি। তো যখন উঠে আসি, মানে পার থেকে যখন উঠে আসি, লিটারেলি আমি ঘামছি, মানে ঠান্ডা জল থেকে উঠে এসে আমি ঘামছি, কারণ ওয়েদার খুব হট, মানে এতটাই গরম ছিল যে পার থেকে উঠে ঘামছি, কিন্তু জলে নামলে আমার আবার ঠান্ডা লাগছে। তো সেটা কমপ্লিট হলো। ওইটা ছিল আমার ফার্স্ট ওই রুটে আমি ফার্স্ট ইন্ডিয়ান হয়ে আমি ওই সাঁতারটা কমপ্লিট করেছি। দেন আবার এক্সাইটেড হয়ে গেছিলাম যে ঠিক আছে চলো এইটা কমপ্লিট হয়েছে, তো আমি এখন অব্দি 1 সপ্তাহ আছি সাউথ আফ্রিকায়, তো আরেকটা রুট আমি এখানে দেখেই এসেছিলাম যে দুটো রুট সুইমিং করবো। এইটা ছিল রবিন আইল্যান্ড গ্লোবার, আর আরেকটা যেটা রুট ছিল সেটা হচ্ছে রবিন আইল্যান্ড মেল্ক পোস্ট। তো সেটার ডিস্টেন্সটা একটু বেশি ছিল, প্রায় 14-15 কিলোমিটার ডিস্টেন্স ছিল। তো মানে হয় না যে একটা কমপ্লিট করেছি, তারপরে ঘুরতে বেরিয়েছিলাম, এবং যেদিনকে ঘুরতে বেরিয়েছি ওখানে আমাদের ফোনে নেটওয়ার্ক কিছু নেই। কেপ টাউনে গেছি, কেপ টাউন একটু দূরে ছিল,
রুমে রাত 8:30টায় এসে দেখছি যে আগামীকাল সুইমিং আছে। তো ওইখানে শুনেই সম্পূর্ণভাবে নিজেকে মানে হারিয়ে ফেললাম। না না ঠিক আছে। তো তাড়াতাড়ি করে নিজের খাবার টাবার ফিড সুজি টুজি সমস্ত কিছু তৈরি করে পরের দিনকে বোটে নিয়ে গেলাম। বাট মেন্টালি প্রিপারেশন ছিলাম না, কারণ আগের দিন ঘুরেই এসেছি এবং এরকম মানে সারাদিন পায়ে হেঁটে ঘুরেছি। বাট অবভিয়াসলি যে পায়ে হাঁটার পরে একটা প্রবলেম হবেই, আর বেশি হাঁটলে আমার পায়েও পেন হয়। দেন আমি সুইমিং শুরু করি রবিন আইল্যান্ড থেকে, কিন্তু আমি এটা কমপ্লিট করতে পারিনি। এটা আমার অ্যাবর্ট হয় সুইমিংটা, কারণ মাঝখানে আমার হাইপোথার্মিয়া অ্যাটাক হয়, এবং যখন আমার হাইপোথার্মিয়া অ্যাটাক হয় জাস্ট কমপ্লিট করবো আর 3 কিলোমিটার, তখন আমি ফলস হাত চালাচ্ছি, কমপ্লিট করতে পারছি না, এবং লো টাইড ছিল, আমাকে আরো মাঝ সমুদ্রে নিয়ে চলে আসছিল। তো আমার পাইলট বুঝে গেছিল যে হাইপোথার্মিয়া আমার হয়েছে, ইভেন সঙ্গে সঙ্গে আমাকে বোটে তুলে নিল। বোটে তুলে নেওয়ার পরে আমাকে র্যাপ করা হলো, র্যাপ করে দেন আমার ওই কমপ্লিট হলো না জার্নি, বাট এটা আমি আবার নেক্সট ইয়ার করবো। দেন বাড়ি ফিরি, বাড়ি ফিরে আবার ওয়ার্ল্ড ওপেন ওয়াটার সুইমিং এ দেখলাম যে কিভাবে নতুন রুট করা যাবে। দেন আমি জাস্ট রিসেন্টলি আমি পোল্যান্ডে গেছিলাম। পোল্যান্ডে ওটাও একটা নতুন মানে রুট ছিল ফর দি ফার্স্ট ইন্ডিয়ান। দেন আমি গালফ অফ গুড্যান্স্ক, যেটা স্টার্টিং পয়েন্ট ছিল আমার হেল, এবং শেষ করলাম গুডেনিয়া। প্রায় 18 কিলোমিটার সুইমিং ছিল। এইখানেও জেলিফিশ, লটস অফ জেলিফিশ চারিদিকে, এবং কমপ্লিট করার পরে প্রায় 6 আওয়ার্স মানে 6 আওয়ার্স পুরো টাইম লাগলো, 6 আওয়ার্স 33 মিনিটস, এবং আমি কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে তার সার্টিফিকেটটা এখন ওয়ার্ল্ড ওপেন ওয়াটারে এখন রিকগনিশন হয়ে গেছে, বাট আমি রিসিভ করিনি। আমি ফার্স্ট প্যারা সুইমার যে আমি ইন্ডিয়া থেকে আমি এই গালফ অফ গুড্যান্স্কে আমি সুইমিং করে ফিরেছি। সো দেন নেক্সট ইয়ার আমার অনেকগুলো প্ল্যানিং আছে, বাট তার মধ্যে সিরিয়াল বাই সিরিয়াল স্টেপ, যেমন মার্চে সাউথ আফ্রিকা আছে, দেন জুনে ইংলিশ চ্যানেল আবার আছে, জুলাইয়ে পোল্যান্ডে যে সুইমিংটা করেছি সেটা এগেনস্ট রুটে সুইমিং করবো ফ্রম গুডেনিয়া টু হেল। And fourth one is USA, ওইখানে আমার মোলোকাই চ্যানেল আছে, মোলোকাই ইজ দ্য প্যাসিফিক ওশান, অ্যান্ড এইখানে মানে শার্ক সবসময় থাকে, ঘুরে বেড়ায়। তো যাই হোক, তো অ্যাডভেঞ্চার সুইমিং এমন একটা সুইমিং যেখানে কমপ্লিট করার পরে মনে হয় যে আবার জলে নামি, এরকম একটা। বাট আমি এই জিনিসটায় খুব ভালো লেগেছে, মানে আমি যখন অ্যাডভেঞ্চার সুইমিং করতে যাই খুব ভালো লাগে। সুইমিং করার পরে যখন ইন্ডিয়ার ফ্ল্যাগ বাইরের দেশে গিয়ে তুলে ধরি, অ্যান্ড তার সাথে সাথে আমি আমার নিজের প্যারা সুইমিংটাকেও চালাচ্ছি, কারণ প্যারা সুইমিং থেকে আমার শুরু। ইভেন আমি অলরেডি সিলেক্টেড ফর দি 2026 এশিয়ান গেমস, প্যারা এশিয়ান গেমস। ইভেন জাস্ট নেক্সট মিট আছে, তারপরে পরের মাসে গোয়াতে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আছে, সেখানে গিয়ে কোয়ালিফাই করার আছে। তো এখন রীতিমতো আমি একটা মানে আমার শিডিউলের মধ্যে আমাকে যেতে হচ্ছে। যেমন শুভঙ্কর দা বললেন যে সবাইকে একটা নিজেদের রুটিন এর মতো করে যেতে হবে। আমার স্টেপটাও মানে ছোটবেলা থেকে অনেকটা, মানে যখন আমি আমার দারিদ্রতা ছিল, সেই সময় দারিদ্রতা থেকে আমি উঠে এসেছি, সেই সময়টা খুব ডিফিকাল্টিস ছিল। বাট কারণ আমি একটা অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে, এইখান থেকে স্ট্রাগল করে উঠে যাওয়াটা আমার পক্ষে এতটাই ডিফিকাল্ট ছিল, কারণ কেউ টেনে তোলবার মতো তো কেউ ছিলই না আজকে অব্দি সাঁতার, মানে আমার নিজের স্পোর্টস লাইফে কেউ টেনে তোলার মতো ছিল না। বাট কেউ পরামর্শ দেওয়ার মতো ছিল না যে হ্যাঁ তোমাকে এইটা করলে তুমি এইটা করতে পারবে। কারণ আমি এতগুলো যখন কথা বললাম, এটা পুরোটা সম্পূর্ণ নিজের এক্সপেরিয়েন্সেই কথা বললাম, এবং নিজেকে কিভাবে তৈরি করবো সেরকম এক্সপেরিয়েন্সে কথা বললাম। তো শুভঙ্করদার মধ্যেও আমি যখন দেখলাম, কথাগুলো শুনছিলাম যে আপনাদের সবাইকে মোটিভেট করছিল, তো ডেফিনেটলি যে হ্যাঁ মানে আমি যেই জিনিসটাকে ভালোবাসি সেই জিনিসটার প্রতি আমাকেও ভালোবাসতে হবে, কারণ আমি যখন জলকে ভালোবাসি ডেফিনেটলি জল আমাকে কিছু ফিরিয়ে দিয়েছে। একদম ঠিক। আমি এই জিনিসটা ততদিন চালিয়ে যাব যতদিন আমি একটা লক্ষ্যে না পৌঁছে, বাট আমার লক্ষ্য
একটাই এখন লক্ষ্য, সেটা হচ্ছে আমার রাষ্ট্রপতি ভবন, সেখান থেকে কিভাবে জাতীয় পুরস্কার নেব। অ্যান্ড আমি বলছি যে কিছুদিন আগে আমাকে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ইনভাইটেড করেছিলেন, কারণ 15th of August ওনার বাসভবনে একটা প্রোগ্রাম ছিল। তো সেই প্রোগ্রামে আমি ইনভাইটেড ছিলাম, বাট আমি 12 তারিখে ওনাকে মেসেজ করি, ম্যাম আমি আসতে পারছি না কারণ আমি পোল্যান্ডে আছি, ইভেন আমার আগামীকাল স্লট। তো ওনাদের অনেক মানে ওনাদের অনেক যেই ভিডিও কনফারেন্সটা ছিল, সেই ভিডিও কনফারেন্সের অফিসিয়ালসরা সঙ্গে সঙ্গে আমাকে মেল করেছে যে ঠিক আছে তুমি প্রেজেন্ট থাকছো না, ইজ নট আ ভেরি বিগ ইস্যু, বাট তোমার জন্য ম্যাডাম 30 সেকেন্ডের একটা ভিসি প্রোগ্রাম রেখেছে, মানে অনলি 30 সেকেন্ড। তো ওনারা সমস্ত লিঙ্ক ঠিক সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছেন, ওদের গভর্নমেন্ট পোর্টাল পাঠিয়েছেন। জাস্ট আমি সুইমিং করে ফিরেছি, আমি আবার ওনাদেরকে মেল করেছি যে হ্যাঁ আমি সাকসেসফুল কমপ্লিট করেছি। তখন ওনারা বলছেন যে ঠিক আছে ম্যাডাম সবার সাথে দেখা করবে, কারণ আমার মতো অনেকে যারা প্লেয়ার্সরা ছিল তাদেরকেও ইনভাইটেড ছিল। তো তাদের সাথে ম্যাডাম কথা বলেছেন, কথা বলে তারপরে উনি আমার সাথে ভিসিতে কানেক্ট হবেন, মানে যারা যারা সেদিনকে প্রেজেন্ট ছিলেন না। সো দেন আমি বসেছিলাম ম্যাডামের সাথে, অপেক্ষা করছিলাম যে কখন উনি মানে আমার টার্নটা আসে। তো চারিদিকে পুরো স্ক্রিন ফিন, মানে আমি আমার ল্যাপটপ থেকে দেখছিলাম। তো 30 সেকেন্ডের মধ্যে উনি 20 সেকেন্ড উনি আমার সাথে কথা বললেন, দেন স্ক্রিন সরে গেল। উনি একটাই কথা বললেন যে ঠিক আছে কোনো ব্যাপার না, তুমি আসতে পারো নি তো কোনো প্রবলেম হয়নি, বাট তুমি এত দূরে গেছো, ভারতের জন্য খেলতে গেছো, এটা সব থেকে বড় কথা। তোমার সাথে ইন ফিউচার যেখানে মানে অন্য কোনো জায়গায় হয়তো দেখা হতে পারে, মানে আমি আমার পোস্টে নাও থাকতে পারি, আমি যে কোনো জায়গায় থাকতে পারি, তোমার সাথে তো আমার দেখা হবে, তুমি এক না একদিন ডেফিনেটলি তুমি এখানে আসবে, বাট তুমি যেটা লক্ষ্যে গেছো সেই লক্ষ্যটাকে তুমি মানে কমপ্লিট করতে পেরেছো, এতে আমি খুব খুশি। তুমি প্রেজেন্ট থাকো কি না থাকো এটা ডাজন্ট ম্যাটার। তো আমি ম্যাডামকে খালি বললাম, আমি ম্যাডামকে কি বলবো না বলবো সেটা বড় কথা না, ম্যাডাম আমাকে বললেন, জাস্ট হয়ে গেল, স্লাইড সরে গেল, তাই এইটুকুনি। উনি আমাকে একটা থ্যাঙ্কস গিভিং লেটার পাঠিয়েছেন, ইনভিটেশন লেটার তো ঘরেই আছে। দেন এই হচ্ছে আমার সাকসেসফুল, এখনো সাকসেসফুল না, এখনো আমি আনসাকসেসফুল, বাট বিকজ অফ দ্যাট, বাট আমার লক্ষ্য হচ্ছে এখন একটাই লক্ষ্য, সেটা হচ্ছে অর্জুন। আমি যতদিন না অর্জুন পাচ্ছি আমি ততদিন থামবো না, এটা হচ্ছে আমাকে অনেকটা সময় দেওয়ার জন্য একদম। আজকে সত্যি রিমোকে পেয়ে আপনারা কিরকম মোটিভেটেড জানি না, আমি ভীষণ ভাবে মোটিভেটেড, একদম ভীষণ ভাবে। আজকে আমরা কোথা থেকে আমরা সামান্যতে আজকে আমি সত্যি মানে গর্বিত যে আমি এমন একজনকে নিয়ে এসেছি যে মানে সে কোথায় থেকে কোথায় পৌঁছে গেছে, আর আমরা সামান্য এই জায়গা থেকে আমরা কি করছি, আমরা সত্যি এটা সাকসেসফুল। আজকে একটা জিনিস রিমোট থেকে একটা জিনিস দেখলাম, দেখুন মানুষের যদি ডিটারমিনেশন, ডেডিকেশন আর টার্গেট, মানুষের যদি ইচ্ছা থাকে, আজকে মানুষ যে কোথায় পৌঁছাতে পারে সেটা আজকে ইমোশন আমাদেরকে এখানে বুঝিয়ে দিল। ডিটারমিনেশন প্রথম দরকার, ডিটারমিনেশন না থাকলে আপনি কোনোদিনই পারবেন না। আপনি ভাববেন আমি আজকে এটা করবো, কালকে সেটা করবো, কালকে